নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টাইম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়বস্তু জনপ্রিয় একজন লেখক হিমানীশ গোস্বামী। তার আগে আপনাদের জানাই, হিমানীশ গোস্বামী 1926 খ্রিস্টাব্দে 18ই মার্চ কালিকাপুর ফরিদপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার আদি বাড়ি ফরিদপুর রতনদিয়া। পিতা পরিমল গোস্বামী ছিলেন একজন সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রগ্রাহক। মাতা জ্যোৎস্না দেবী। ছোটবেলায় কলকাতার রানী ভবানী স্কুল থেকে তিনি শিক্ষা শুরু করেন। 1944 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে তিনি স্নাতক হন। পরে আনন্দবাজার পত্রিকায় যোগ দেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তার প্রথম প্রকাশিত বই ডেল কার্নেগির ইংরাজি গ্রন্থের বাংলা অনুবাদ। তার জনপ্রিয় কাহিনী লগন সমগ্র। তার সমস্ত লেখার সঙ্গে জড়িয়ে থাকত তারই আঁকা কার্টুনধর্মী ছবিগুলি। শিশু সাহিত্যে সর্বভারতীয় সম্মান ছাড়াও 2001 সালে পেয়েছিলেন প্রাচ্য কলাকেন্দ্র পুরস্কার। এছাড়াও তিনি অনেক গ্রন্থ, ছোটদের বই লিখেছেন। তিনি শেষ জীবনে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগ ভোগের পর 2012 খ্রিস্টাব্দের 14ই মার্চ কলকাতার এক নার্সিং হোমে 86 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো আজ আমরা শুনব তারই লেখা একটি গল্প, অমাবস্যার রাত। রাত 12টার পর এক অমাবস্যার রাতে বিখ্যাত জ্যোতিষী সৃষ্টিধর মহাশয় শোয়ার আগে এক গ্লাস জল খেলেন। সঙ্গে কবিরাজের দেওয়া একটা তেতো বড়ি। এটা না খেলে তার রাতে ব্যাঘাত ঘটে ঘুমে। কৌটোয় এইটাই ছিল শেষ বড়ি, কাল আবার নতুন বড়ি আনাতে হবে। আজই আনার কথা, কিন্তু সারাদিন ভুলেই গিয়েছিলেন কথাটা। বড়িটা খেলেন বললাম বটে, কিন্তু ঠিক খাওয়া হলো না তার। বড়ি খাওয়ার সময় একটা মশাও তার মুখের ভেতরটা বোধহয় কেমন দেখতে, সেটা জানার জন্যই মুখে ঢুকতেই বিপত্তিটা হলো। তিনি আচমকা একটা হেঁচকি তুললেন, তারপর ইয়াক থু করলেন, কিন্তু সুস্থ ঠিক হতে পারলেন না। বাড়িতে এখন আর কেউ জেগে নেই। গৃহিণী পুত্রকন্যাদের নিয়ে বাপের বাড়ি। নিচের তলায় জয়ভরত থাকে, রান্নার লোক। কাজ শেষ করে সে কখন ঘুমিয়ে পড়েছে। সৃষ্টিধরবাবুর মনটা ভারী খারাপ হয়ে গেল। সারাদিন অবশ্য মন্দ কাটেনি। একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন মন্ত্রর আংটি নিতে। 50 টাকার আংটি তিনি 2000 টাকায় বিক্রি করেছেন। ম্যাজিস্ট্রেট বিজ্ঞান পড়া লোক, কিন্তু তার ধারণা কোনো অশুভ শক্তি তার বিরুদ্ধে নানা রকম বিচ্ছিরি কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে। 2-4 বার অদ্ভুত রকমের দুর্ঘটনার হাত থেকে কোনো মতে বেঁচে গেছেন। ভবিষ্যতে যাতে আর বিপদ না হয় সেই জন্য তিনি আর আগেই সৃষ্টিধর জ্যোতিষীকে দিয়ে একটি শক্তিশালী যজ্ঞ করিয়েছিলেন। তাতে 8000 টাকা খরচ বাবদ পেয়েছিলেন। আংটির দাম সে তুলনায় কমই, কিন্তু সৃষ্টিধর জ্যোতিষী ব্যবসা বোঝেন। কার কাছ থেকে কত টাকা নিলে ভবিষ্যতে তাঁরা ফের আসবেন সেটা তিনি তার 70 বছর বয়সে বেশ ভালোভাবেই বুঝে গেছেন। এছাড়া একজন বিজ্ঞান শিক্ষকও এসেছিলেন একটা কবজ নিতে। তার কাছ থেকে নিয়েছেন 251 টাকা। এছাড়া ছোটোখাটো আরও জনাপনেরও মক্কেল তার কাছে আসায় আয় বেশ ভালোই হয়েছে। মনটা ভারী খুশি ছিল তার, কিন্তু এই বড়িটা এইভাবে হাতছাড়া হওয়াতে মনটা তার খারাপ হয়ে গেল। তিনি আলো নিভিয়ে ঘুম চর্চা শুরু করলেন, কিন্তু কিছুতেই ঘুম এলো না। কত রকম চিন্তা মাথায় আসতে লাগলো। মাঝে মাঝে তন্দ্রার মতো আসে, তখন
কী সব স্বপ্ন দেখেন, সবই কেমন অর্থহীন। এইভাবে কতক্ষণ কেটে গেছে। তিনি বিছানায় এপাশ ওপাশ করছেন। এমন সময় হঠাৎ তার মনে হলো ঘরে তার শিয়রের কাছে এক ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। তিনি ভয় পেলেন। কে কে ও চোর নাকি? ঘরে ঢুকলেই বা কেমন করে? আওয়াজ করো নিজে। ঘরে লোহার আলমারিতে কত টাকা রয়েছে সে হিসেবও তিনি করে উঠতে পারেননি। সৃষ্টিধর বাবু টাকা বড় ভালোবাসেন। টাকা আর সোনা, জহরত, হিরে। প্রায় তিনি কলকাতায় গিয়ে হিরে জহরত কিনে আনেন, সেগুলো আলমারিতে বন্ধ করে রাখেন। ভারী তৃপ্তি হয় তার। কিন্তু এখন এই রাতে তিনি আতঙ্কিত হলেন। ছায়ামূর্তিটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। তিনি বড় বড় চোখ করে সেদিকে তাকাতেই একটা যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে। ছায়ামূর্তিটি স্পষ্ট ভাষায় বলল, আমাকে কি আমি জাগিয়ে দিলাম? ভারী অন্যায় হয়ে গেল আমার। সৃষ্টিধর বাবু ভয়ে আরো বেড়ে গেল। তার উঠবার ক্ষমতাটাও যেন লোপ পেয়ে গেল। তিনি কোনো ক্রমে বলতে পারলেন, কে কে তুমি? ছায়ামূর্তিটি বলল, আগে আমি ভোলা। ভোলা কে? সৃষ্টিধর বাবু কিছুতে মনে করতে পারলেন না। তিনি বললেন, ভোলা। ছায়ামূর্তিটি তখন শুনে বলল, তা আপনি আমায় চিনতেই পারেন। 21 বছর আগেকার কথা। ওই সময় আপনি আমাকে একটা মাদুলি দিয়েছিলেন। আমার নাম ভোলা চৌধুরী। আমি আপনার কাছে কোষ্ঠী বিচার করেছিলাম। আপনি বলেছিলেন আমার জলে ডুবে মৃত্যু হবে। ওই রকম একটা ফাঁড়া আছে। সেই ফাঁড়া কাটাবার জন্য আপনি আমাকে একটা মাদুলি দিয়েছিলেন। দাম নিয়েছিলেন 28 টাকা। তারপর ভয় ভয়ে জিজ্ঞেস করলেন সৃষ্টিধর বাবু। ছায়ামূর্তি বলল, তারপর বেশ চলল কয়েক সপ্তাহ। আমি জলে ডুবে মরলুম না। তবে কি না? তবে কি? সৃষ্টিধর বাবু এবারে কেঁপে উঠলেন ভালো মতো। তারপর কি হলো? ছায়ামূর্তি বলল, আপনার অশেষ ক্ষমতা। আমি জলে ডুবে মরলাম না, আমি মরলাম রেলগাড়ি চাপা পড়ে। সৃষ্টিধর বাবু যা ভয় করেছিলেন তাই। এই ছায়ামূর্তিটি প্রেত, প্রেত কিংবা প্রেতাত্মা। তিনি বললেন, চাপা পড়ে? কি সর্বনাশ! রেলগাড়ি চাপা পড়ে? ছায়ামূর্তিটি বলল, আজ্ঞে হ্যাঁ, রেলগাড়ি চাপা পড়ে মরলাম। সৃষ্টিধর বাবু বললেন, এ কি মরলেন আপনি? একেবারে মরলেন? একেবারেই মরলাম, বলল ছায়ামূর্তি। তখন সৃষ্টিধর বাবু বললেন, তারপর কি আপনি? ঠিক বলেছেন দাদা। তারপর থেকে আমি বেশ বহাল তবিয়তেই ছিলুম। কিন্তু আমার মতো গরিবের কথা কি আপনার মনে আছে? মনে নেই, একেবারেই মনে নেই। কত মক্কেল সৃষ্টিধর বাবুর রোজ গড়ে 10টা ধরলেও তার 40 বছরের ব্যবসায় কত হাজার হাজার বোকার দল সব এসে তার কাছে গ্রহ শান্তির জন্য কত মাদুলি, তাবিজ, পাথর নিয়ে গেছে। বোকার দলই বটে, কোনো কিছুতেই কিছু হয় না। মানে এই সব তাবিজ, মাদুলি, পাথরে লাভ হয় না, একেবারে তা নয়। লাভ তার হয় বই কি, লোক ঠকানো ব্যবসাই এটা। তবে সব ব্যবসাতেই একটু আধটু অন্যরকম করতে হয়। তাছাড়া মানুষের মন ভালো করাও তো কম কথা নয়। হতাশ হয়েছে,
এমন লোককে তিনি আশা দিয়েছেন। সকলের ক্ষতি হয়েছে যে তা তো নয়, চাকরি পাচ্ছেন না এমন হতাশ বেকার যুবককে বলেছেন একই কথা। তাদের মধ্যে 30 জনেরই বেশি চাকরি হতো, আর বেকারদের আর তার সময়ের দাম 4-5 টাকা, এর বেশি তো নয়। যেসব লোক তার কাছে এসে অন্যের ক্ষতি করার জন্য পরামর্শ চাইতো, তাদের কাছ থেকে তিনি ঠিক আদায় করতেন 600 টাকা। রাগ হতো তার, এইসব লোকেদের মুখদর্শনও করতে চাইতেন না, তাই তিনি কালো চশমা পরে বসতেন। কিন্তু ব্যবসাতে তো আর দুর্নীতি বা নীতি বিচার করে দেখা যায় না, তাহলে ব্যবসা করাই যে যায় না। কিন্তু এই ভোলা চৌধুরীর আত্মা এসে হাজির হলো কেন? লোকটা তো বলেছে মরে ভালোই লেগেছে, তবে আমাকে এই রাতে কি বলতে এলো? তারপর ভাবলাম, আত্মা ফাত্তা এইসব তো বাজে কথা। মানুষের আত্মা থাকে, এটা তো কেবল একটা মনের ধারণা মাত্র। আত্মা পরলোক কেবল ধারণা নয়, বিশ্বাস। তিনি নিজেও আত্মার শান্তির জন্য হোমযজ্ঞ করে বেশ পয়সা উপার্জন করেছেন, তাতে ক্ষতি নেই। লোকেরা ঠকতে চাইলে তার কিছু করার দরকার নেই, ঠকার লোক ঠকবেই। পৃথিবীর বহু লোক আছে যারা বোকা নয়, কিন্তু সর্বদা এই ব্যাপারে কোনো জানা যায় না, বুদ্ধি শুদ্ধি তাদের লোপ পায়। তখন আত্মা, ভূত, প্রেত এইসবে লোকে বিশ্বাস করে। কিন্তু এই ভোলা চৌধুরীর আত্মা, এ তো মিথ্যে নয়, এ তো জল জ্যান্ত না হলেও জল আধা জ্যান্ত অবস্থায় আবছায়া হয়ে দাঁড়িয়ে তো রয়েছেই। তাহলে আত্মা, ভূত, প্রেত এসব একেবারে নেই তা তো নয়, প্রমাণ তো কাছেই দাঁড়িয়ে। এবারে সৃষ্টিধর বাবুর মনে একটা মতলব পেঁচিয়ে উঠল। এই ভোলা চৌধুরীর আত্মার সঙ্গে বন্ধুত্ব করে ওকে একটা সিন্ধুকে আটকে রেখে পৃথিবীর সমস্ত কাগজওয়ালা আর বৈজ্ঞানিকদের ডেকে দেখিয়ে ভূতের অস্তিত্ব প্রমাণ করে চিরস্মরণীয় হয়ে রইবেন। তাই তিনি ভয় পেয়েও সামলে নিলেন। একবার চিরস্মরণীয় হতে পারলে আর কি চাই? অর্থ সে অনেক হয়েছে, এ বয়সে অত অর্থ খরচই করতে পারবেন না, ওর তো কোনো সত্যিকারের দরকার নেই। তাই তিনি বললেন, ভোলা চৌধুরী ভাইটি গো, তোমার কথা আমার ঠিক মনে পড়ছে না, তা তুমি আমার কাছে যে এসেছো তাতে আমি কৃতার্থ বোধ করছি। ভাই ভোলা, এসেছো যখন তখন দাঁড়িয়ে কেন, বসো। বসবেই বা কেন, দিব্য চমৎকার বিছানাও আছে ঘরের ওদিকে, সেখানে শুয়েও থাকতে পারো। অনেক দূর থেকে এসেছো কি? ভোলা চৌধুরী বলল, সৃষ্টিধর বাবু, আমি সেই কথায় ছিলাম জানেন, এখান থেকে বহু দূরে মেদিনীপুরের এক প্রাচীন রাজা, অতি ভগবান সমর্থিত রাজা, 30 বছর আগে জনসাধারণের কল্যাণের জন্য একটা মশান তৈরি করেছিল। এতদিন ওই মশানের অস্তিত্ব কেউ জানতো না। সম্প্রতি আমি আর আমাদের কয়েকজন পুরনো বন্ধু ওই মশানের সন্ধান পেয়েছি। ওই মশানে চোর ডাকাতদের শুলে চড়িয়ে রাখা হতো। কেউ কেউ ওই অবস্থায় একদিনেই মরে যেত, কেউ কেউ অসহ্য বেদনায় 10-15 দিন পর্যন্ত বেঁচে থাকতো। এইসব প্রেতরা খুব সেরা ধরনের হতো, যে যত বেশি কষ্টে মরত তাদের আত্মা ততই সৎ আর উৎকৃষ্ট হতো। ওই মশানের নাম ছিল সম্বিতপুর। ওই মশানে কেবল পুরুষ নয়, মেয়েদেরও শুলে দেয়া হতো। নানা অপরাধে অনেক দিন থেকেই জানা যাচ্ছিল সম্বিতপুরের পেতনিরা খুব সুন্দরী আর খানদানি। ওদের সকলেরই মৃত্যু হয়েছে অপঘাতে। সৃষ্টিধর বাবু বললেন, বসুন না ভোলাবাবু, দাঁড়িয়ে রইলেন কেন? এত রাতে কিছু খেতে যে দেব তাও উপায় নেই। আমার আলমারিতে একটা বোতলে কিছু মিছরি
আর একটা বোতলে খেজুর আছে, খাবেন ভাই? ভোলা চৌধুরীর ছায়ামূর্তি বলল, ও নিয়ে ব্যস্ত হবেন না। আসার আগে 4 কেজি শুটকি মাছ আর একটু কাদার জল খেয়ে এসেছি। কিছুদিন হলো পেটটা ভালো যাচ্ছিল না, তবে ওই কাদা জল খেয়ে ভালো থাকি। এমনি জল আর সহ্য হয় না। হ্যাঁ, বললেন সৃষ্টিধর বাবু। আপনার তো তাহলে বেশ কষ্ট। ভোলা চৌধুরীর ছায়ামূর্তি বলল, বড় কষ্ট। আমার যা শরীরের অবস্থা, তাতে ওই শুটকি মাছও বোধহয় ছাড়তে হবে। ওইটাই আমার সবচেয়ে প্রিয় খাদ্য, জানেন। সৃষ্টিধর বাবু বললেন, তাহলে আপনি কি খাবেন? এ কথা শুনে ভোলা চৌধুরী, এখন থেকে ভোলাই বলা উচিত, অথবা বলবো। সে অতি বিচ্ছিরি জিনিস। টাটকা আঙুর, টাটকা আম, টাটকা তরমুজ। আহ, কি ভাই, ও এক করলেন কেন? ভাবতেই বমি ঠেলে উঠেছে যে। সৃষ্টিধর বাবু তখন ভাবছেন, তিনি পৃথিবী বিখ্যাত হবেন, কত লোক, লাখে লাখে লোক তাকে কত সম্বর্ধনা জানাবে, বৈজ্ঞানিক জগৎ স্তম্ভিত হয়ে যাবে। ভোলাকে এখন একটু ভোলাতে হবে। ওকে ভুলিয়ে ভালিয়ে একটা সিন্ধুকে ভরতে পারলেই আর ভয় নেই, চিন্তাও নেই। সৃষ্টিধর বাবু ধীর স্থির মানুষ, অনেক ভেবে তিনি কাজ করেন। তিনি ভাবলেন, ভোলা বড় সহজ সরল মনে হচ্ছে, ওকে একটু খেলিয়ে নিতে হবে। তিনি বললেন, ভোলা, কি বলছেন সৃষ্টিধর বাবু? আপনার কাছে আমার কিছু দরকার আছে। কোন তাবিজ কি মাদুলি চাই নাকি? না। ভোলা বলল, কি চাই না চাই তা আপনিই বলুন না। সৃষ্টিধর বাবু বললেন, আপনার সমস্যাটা কি সেটা তো বুঝলাম না। সমস্যা থাকলে তবে না তার সমাধান করব। আমার সমস্যা আপনি বুঝতে পারেননি এখনো? না তো। ভোলা বলল, আমার খাওয়ায় রুচি নেই। আমি রোজ রোজ মোটা হয়ে যাচ্ছি, কিচ্ছু হজম হয় না। বললাম তো সেসব। আর কিছু? সেটা আপনি বুঝতে পারলেন না? অনেক চেষ্টা করেও সৃষ্টিধর বাবু বুঝতে পারলেন না আর কি সমস্যা থাকতে পারে। তিনি বললেন, না তো। ভোলা বলল, না বুঝবারই কথা। একটু ভাবলে বুঝতে পারতেন ঠিকই। এই যে আমি কথা বলছি, এর মধ্যে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না আপনার? বুঝতে পারছেন? আমার কথায় নাকি সুরের অবস্থান আছে, কিন্তু আমার কথা বলার যে ধরন, তাতে ফ্যাস ফ্যাসে ভাবটা খুবই কম। না বললেই চলে। এ আমাদের সমাজে মারাত্মক অসুখ বলে বিবেচিত। এর কারণে আমার সঙ্গে সম্বিতপুরের ত্রিলোচনার বিয়ে হচ্ছে না। এতক্ষণে সৃষ্টিধর বাবু বুঝতে পারলেন তিনি তাতে তিনি যে খুব একটা স্বস্তি পেলেন তা নয়। তবে ভোলাকে সিন্ধুকে ভরে ফেলার একটা উপায় তার মাথায় এসে গেল। তিনি মধুর কণ্ঠে বললেন, ভোলা, আপনার কি চাই? ভোলা বলল, পণ্ডিত মশাই, আমাকে কমজ মাদুলি যা হোক একটা কিছু দিয়ে বাঁচান। আমি ভূতের মতো বাঁচতে চাই। মতলব পেকে এসেছে, কিন্তু এখন সৃষ্টিধর বাবু অনেক কিছু মাথায় ফেলে ফেললেন। তিনি বললেন, তোমার কি ব্যাপার
সব বলো। ভোলা তখন বলল, আমার শরীর খুব খারাপ, ক্রমশ মোটা হয়ে যাচ্ছি। এছাড়া আমার যে রকম সূক্ষ্ম দেহে, তেমনটা আর সূক্ষ্ম হতে পারছি না। আগে আমরা এমন ক্ষমতা ছিল যে দেয়াল ভেদ করে চলে যেতে পারতাম, কিন্তু এখন আপনার ওই জানলার গড়াদের ভিতর দিয়ে ঢুকতেই রীতিমতো বেগ পেতে হয়েছে। আর আমার ফ্যাস ফ্যাসে শটটা ফেরত পাওয়া দরকার। এ না হলে আগেই বলেছি, সম্বিতপুরের ত্রিলোচনার সঙ্গে বিয়ে হবে না। এর আগে ডাক্তার দেখিয়েছিলে? কত ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু লাভ হয়নি। দোহাই ঠাকুর মশাই, আমাকে বাঁচান। সৃষ্টিধর বাবু বললেন, এ অতি কঠিন কাজ, অনেক হিসেব পত্র করতে হবে। আগে তো আমি কোনো ভূত কেস হাতে নিইনি, তার বিস্তর লেখাপড়া করতে হবে, অনেক কাঠ খড় পোড়াতে হবে, 20টা বড় হিরে, 20টা বড় পান্না আর 20টা সোনার মোহর লাগবে। ভোলা বলল, ওতে আটকাবে না, আর কিছু চাই? ঘামতে লাগলেন এবার সৃষ্টিধর বাবু। আর কিছু চাই? কথাটা তার মনের মধ্যে যেন নতুন গুড়ের সন্দেশের স্বাদ এবং গন্ধ এনে দিল। তিনি ভাবলেন, অনেক কিছু এবার চাওয়া যেতে পারে, অনেক অনেক সম্পদ, এমন সম্পদ যা কোনো রাজা মহারাজাদের নেই। কিন্তু তখনই ভাবলেন, অত ঐশ্বর্য আর বৈভব তার দরকার নেই। অত সবে কি হবে? তার চাইতে বড় প্রাপ্তি হবে বিশ্ববিখ্যাত হতে পারলে। তিনি তাই বললেন, না, আর কিছু চাই না, তবে যজ্ঞের জন্য কিছু ভালো কৃষ্ণমানের বেলকাঠ, ঘি, আতপ চাল, 2 জোড়া ধুতি, 2 জোড়া শাড়ি, এসব তো চাই। ব্যাস, কেউ নেই। ভোলার অন্ধকারময় ছায়ামূর্তিও নেই। বাবা, বাঁচা গেল। ভোলা চলে গিয়েছে। উফ, কি ভুতুড়ে কাণ্ড রে বাবা। ক্লান্ত, হতভম্ব, আর এখন মনটা কিছু বোধহয় ভালো করার নিয়ে শুয়ে পড়লেন সৃষ্টিধর বাবু। আর কি আশ্চর্য, খুব সহজেই ঘুম এসে গিয়েছে। কয়েক মিনিট এভাবেই কাটলো। হঠাৎ আবার আওয়াজ। এবারে শুধু হুশ নয়, সঙ্গে নানা রকম অদ্ভুত আওয়াজও হলো। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন খাটে। দেখলেন মেঝের উপর ডাই করা সব ঘি, আতপ চাল, শাড়ি, ধুতি, এসব ছাড়া আরো কত কি যে তার ঠিক নেই। ভোলা বলল, নিন ঠাকুর মশাই, ভালো করে যজ্ঞ করুন, আমাকে বাঁচান। আমার সঙ্গে ত্রিলোচনার বিয়ে হলে আপনাকে সত্যি সত্যি রাজা করে দেব। জানেন, এ বড় ব্যতিক্রমী ব্যাপার। প্রথমে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, তাতে ত্রিলোচনা আহত হয়। পরে ট্রেনে আগুন লেগে যায়, ত্রিলোচনা পড়ে যায়, কিন্তু তখনও মরে না। এরপর একটা বাঘ এসে তাকে খেয়ে যায়। ফলে কনেদের বাজারে ওর ভারী সম্মান। কত যে বিদেহী আত্মা ওকে বিয়ে করতে চেয়ে দরবার করে, তার হিসেব নেই। আমি দুর্ঘটনায় মরেছিলাম বলে আমি বাতিল হইনি। আমার ওই বিচ্ছিরি অসুখ দুটোই আমার 12টা বাজিয়ে দিয়েছে। তা আপনি এত বড় জ্যোতিষী, আপনি আমাকে বাঁচাতে পারবেন, এ বিশ্বাস আমার আছে। আর যদি আমার যজ্ঞাটিতে না সারে আপনার ব্যামো, তাহলে কি আমাকে মারবেন টারবেন নাকি? না না, কি যে বলেন। তা তখন কি আর করা যাবে? আমার পক্ষে তো বেশি কিছু করা সম্ভব নয়। আপনি তদুপরি সম্মানিত ব্যক্তি, বয়সে বড়, আর মাথায় আবার টিকি আছে। না না, বারবার প্রশ্নই নেই ঠাকুর মশাই। তবে আমাদের কথা অনুযায়ী একটু করতেই হবে। না না, মারধর নয়। তবে ওই একটু আলতো করে আপনার টিকি
একটা উঁচু আম গাছের মুখ ডালে বেঁধে রাখবো। কিছু না, মাত্র 8 ঘন্টা, তারপর ধীরে ধীরে নামিয়ে আনবো। সর্বনাশ, বলে কি ভোলা! শিউরে উঠলেন সৃষ্টিধর বাবু। এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, এই ভোলার হাত থেকে বাঁচতে হবে। তিনি বললেন, তা বেশ, তা বেশ, আম গাছের সঙ্গে টিকি বাঁধবেন? বাহ, বেশ কথা, উত্তম কথা। আহা, সে বড় সুখের বিষয় হবে। একটু থমকে বললেন, কাল রাত 12টার সময় আসুন ভোলা বাবু, আমি যজ্ঞ করে ধ্যান করে ওষুধের ব্যবস্থা করে রাখবো। কিছু আর আনতে হবে ঠাকুর মশাই? আর কিছু দরকার নেই। পরদিন সমস্ত সকাল আর দুপুর লোক দেখানি যজ্ঞ করলেন সৃষ্টিধর বাবু। বিকেল আর সন্ধে কাটালেন চণ্ডী পাঠ করে। রাত 12টার পর হুশ করে ভোলা এসে হাজির হলো। বলল, ওষুধ কই ঠাকুর মশাই? সৃষ্টিধর বাবু বললেন, যা ব্যবস্থা আপনার তাতে শুধু ওষুধে হবে না, আরো কিছু চাই। বলুন কি আনতে হবে, কোত্থেকে আনতে হবে? সেসব এই ঘরেই আছে, তার জন্য কোথাও যেতে হবে না। তবে তো চমৎকার, বললো ভালো। কি করতে হবে বলুন? বিরাট একটা সিন্দুক দেখিয়ে সৃষ্টিধর বাবু বললেন, ওর মধ্যে দুটো রত্ন আছে, বার করতে হবে। তাহলে কি হবে? সৃষ্টিধর বললেন, তা দিয়ে মাদুলি হবে। সেই মাদুলি পড়লে আপনার ওজন কমবে আর আপনার গলা ফ্যাস ফ্যাসে হয়ে যাবে। তখন কথা কইলে আপনার ত্রিলোচনা আপনার প্রেমে হাবুডুবু খাবে। ওটা একটু পরে হলে হয় না? পরে মানে? পরে মানে আমার সঙ্গে ওই যে ভূতিনীর বিয়ের পরে করতে চলে কথা বলেছিলাম আপনাকে। আরে কি বলছেন, একটু ভালো করে বলুন। আগে ত্রিলোচনা, ত্রিলোচনা আমার সাথেই এসেছে। হ্যাঁ, সে কি কথা? একটু স্তম্ভিত হয়ে পড়লেন সৃষ্টিধর বাবু। তিনি বললেন, আপনি বললেন অসুখ না সারালে বিয়ে হবে না, এখন বলছেন ত্রিলোচনাকে নিয়ে এসছেন, তার সঙ্গে আবার বিয়েও করবেন। এখন তাহলে বিয়ে অসুখ একসাথে আমি সারাই কি করে? ভোলা লজ্জিত হয়ে হাসলো, তারপর বলল, আগে আগেও ঠিক বলেছিলাম, এখনো ঠিকই বলছি। সৃষ্টিধর বাবু এ কথা একটু বিরক্ত হয়েই বললেন, এ কি হেয়ালি কথা বলছেন ভোলা বাবু? ভোলা বলল, রাগ করবেন না ঠাকুর মশাই, আমি এক কীর্তি করেছি, মানে ত্রিলোচনা রাজি হয়ে গেছে আমায় বিয়ে করতে। ত্রিলোচনা রাজি হয়ে গেছে বিয়ে করতে? আপনাকে? আগে হ্যাঁ, আমাকে। মোটামুটি কথা তো চলছিলই, তা কাল রাতে আপনার এখান থেকে বাড়ি ফেরার সময় ওর সঙ্গে দেখা হয়ে গেল। ত্রিলোচনা তখন একটা মাঠে হাড় ভাঙা পরিশ্রম করছিল। হাড় ভাঙা পরিশ্রম? আগে হ্যাঁ, ঠাকুরমশাই হাড় ভাঙা পরিশ্রম। ওই মাঠে চড়তে আসা একটা ভেড়ার হাড় ভাঙছিল আর খাচ্ছিল। কথাটা বুঝতে একটুখানি সময় লাগলো। হাড় ভাঙা পরিশ্রম মানে ভেড়ার হাড় ভাঙার ব্যাপার। সৃষ্টিধর বললেন, তারপর? ভোলা বলল, তারপর ওকে বললাম তোমার সঙ্গে আমার বিয়ের সম্পর্ক হয়েছে, এটা এখন তো আর খণ্ডানো যাবে না। কেবল আমার দুটো অসুখ আছে, এটি সামান্য ব্যাপার, তাই সামান্য দুটো অসুখ সারিয়ে দেবেন বিখ্যাত জ্যোতিষী সৃষ্টিধর মুখোপাধ্যায়। বিয়েটা আগে হলে মনটা ভালো থাকবে, তাতে অসুখ তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক কথা বলেনি ঠাকুর মশাই? আপনিই বলুন। তা তা ঠিকই কথা। তা বিয়েটা কবে হচ্ছে? কোনে প্রস্তুত, এখন আপনি যখন বলবেন। আমি? আশ্চর্য হলেন
অভিভূত হলেন সৃষ্টিধর বাবু। আমি বিয়ের কি বুঝি? ভোলা তখন নিজ মূর্তি ধরল, বলল, ওসব শুনছি না, আপনাকে বিয়ে দিতে হবে। এ আবার কি কথা? তাবিজ মাদুলি যজ্ঞ করা এক কথা, কিন্তু তাই বলে ভূতের বিয়ে দেওয়া, এ তার দ্বারা হবে না। তিনি যে কথা স্পষ্টভাবে জানিয়েও দিলেন। তিনি বললেন, দেখুন ভোলা বাবু, আপনি আপাতত বিয়ের কথা ভুলে যান। ভোলা বলল, আপনি এমন বেঁকে বসবেন কেন, কে ভেবেছিল? এখন একটা দারুণ ভালো লগ্ন আছে, এর মধ্যে বিয়ে হলে সে বিয়ে চিরস্থায়ী হয়। আমি পারবো না। আমি রত্নের কারবারি, তাবিজ মাদুলি দিতে পারি, গ্রহ নক্ষত্রের রাগ দূর করতে পারি, কিন্তু বিয়ে দেওয়া আমার পেশা নয়। ভোলা বলল, বেশ, বিয়ে দেবেন না, কিন্তু তাহলে আম গাছের সর্বোচ্চ ডাল থেকে আপনি 8 ঘন্টা ঝুলুন। ভয়ঙ্কর ভয় পেয়ে সৃষ্টিধরবাবু বললেন, এ আমার কর্ম নয়, তবে আপনি যখন জোর জবরদস্তি করছেন তখন রাজি হতেই হবে, নইলে নইলে আম গাছ থেকে ঝুলতে হবে। কথাটা সম্পূর্ণ করে দেয় ভোলা। ঠিক আছে, সৃষ্টিধরবাবু বললেন, আপনি এক কাজ করুন, বিয়ের সব জিনিসপত্র মাল মশলা নিয়ে আসুন। কোণে প্রস্তুত বলছেন, তো তিনি কোথায়? জানলার বাইরে দাঁড়িয়ে আছেন, ওই যে কালো আলকাতার মুখ দেখতে পাচ্ছেন না? জানলার দিকে তাকিয়ে সৃষ্টিধরবাবুর মাথা ঘুরে গেল। সত্যি সত্যি আলকাতরা? না না, তাও নয়, আলকাতরার চাইতেও 1500 গুণ কালো একটা খাঁদা নাকি? না না, ওটা একটা মেয়ে, দাঁত বের করে হাসছে। মনে হলো গিয়ে দুপাটি দাঁত দুটি হাতে বার করে রেখেছে, আবার হাসছে। কি জঘন্য সে হাসি! মাথায় কেমন যেন গোলমাল বোধ হতে লাগলো তার। তিনি জিজ্ঞেস করলেন, ভোলা বাবু, লগ্ন আর কতক্ষণ আছে? ভোলা বলল, আর ঘন্টা 4 সময় আছে। সৃষ্টিধর বললেন, আমি কনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভোলা বলল, তাতে অসুবিধা নেই, ত্রিলোচনা ঘরে এসো। খ্যাঁক করে একটা আওয়াজ করে ঘরের মধ্যে এসে দাঁড়ালো কনে ত্রিলোচনা। কিন্তু ভূতেদের সৌন্দর্যবোধের সঙ্গে মানুষের সৌন্দর্যবোধের কোনো যে একটা মিল নেই তা বুঝতে পারলেন সৃষ্টিধরবাবু। এত বিচ্ছিরি যে কাউকে দেখতে হয় তা তো তিনি কোনোদিনও কল্পনাও করেননি। তিনি বললেন, মা, আপনি ভোলা চৌধুরীকে বিয়ে করতে চান? ত্রিলোচনা উত্তর দিলেন, হ্যাঁ। সৃষ্টিধর বললেন, ওর দুটি কঠিন রোগ আছে, তা সত্ত্বেও বিয়ে করতে চান? ত্রিলোচনা বলল, ও তো আপনি সারিয়ে দেবেন। সৃষ্টিধর বাবু বললেন, তাহলে তো ঠিকই আছে সব, তবে কি না মা, আমি তো আগে ভূতের বিয়ে দিইনি কখনো। তাতে আর কি এসে যাবে, ভোলা বলল, বিয়ে কিরকম হলেই হবে। সৃষ্টিধর বাবু আর কি করেন, কোনো মতে অং বং সব মন্ত্র পড়ে ভোলা আর ত্রিলোচনার বিয়ে দিয়ে দিলেন। তরিতং হৃদয়ং তম তদস্তরিদয়ং মম। আর প্রায় 2000 ভূত এসে নাচলো, গাইলো আর খুব খাওয়া দাওয়া করলো। তারপর যাওয়ার সময় সৃষ্টিধর বাবু সমস্ত ধনরত্ন সোনা রূপো সব লুট করে সৃষ্টিধর বাবুকে খাটের সঙ্গে চেপে ধরে গলায় পেঁচ লাগিয়ে অজ্ঞান করে রাখলো। অজ্ঞান হওয়ার আগে তিনি মনে মনে বললেন, এবার বেঁচে গেলে আর এ ব্যবসা করবেন না। বাপরে বাপ! যখন জ্ঞান হলো তখন ঘরে রোদ্দুর এসে গেছে।
সৃষ্টিধর বাবু ধর্মড় করে বিছানা ছেড়ে উঠলেন। ভেবেছিলেন সব জিনিসপত্র ছত্রাকার হয়ে পড়ে থাকবে, কিন্তু না, সবই তো ঠিক আছে। সমস্ত রাত ধরে যেসব ভৌতিক কাণ্ড হলো তার তো কোনো চিহ্ন নেই। সারা গা ঘামে ঘেমে গিয়েছে, তার গলাও শুকিয়ে গিয়েছে। তিনি এক গ্লাস জল খেয়ে সিন্দুকের আর আলমারির তালা ভালো করে দেখলেন, সবকিছুই আছে। নিশ্চিন্ত হবার জন্য তালা খুলে দেখলেন, না, কিচ্ছুই খোয়া যায়নি। উফ, ঘুমের ওষুধটা না খাওয়ায় কি সব দুঃস্বপ্নই না তিনি দেখলেন। এখনো ভাবতে ভয় করে, বিশেষ করে ভয় করে ত্রিলোচনার কথা ভাবতে। তিনি দিন দশেক আর কোনো কাজকর্ম করলেন না। তারপর ফের তিনি তার ব্যবসা শুরু করলেন। কত বড় জ্যোতিষী, ব্যবসা না করলে লোকেরাও ছাড়ে না যে। এতক্ষণ আপনারা শুনছিলেন অমাবস্যার রাত। গল্প পাঠে, গল্পের সূত্রধর এবং সমগ্র পরিচালনায় কৌশিক, ত্রিলোচনার চরিত্রে মৌসুমী। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটি। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আর আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান।